সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে না। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব পড়বে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া সংসদ এলাকায়। এজন্য সরকারি ও বিরোধী দুই দলই প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করতে। এই নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভাটাকে সংসদ সচিবালয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অংশ নেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনও। সভা শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে সময় পাবেন ৩ ঘন্টা। তবে ভোট দিতে হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম প্রকাশ্য অথবা আমি গোপনই দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মালিক ক, আমি তাকে ভোট দিচ্ছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাই যে আমি তাকে ভোট দিচ্ছি। যদিও ক্ষমতার ভারসাম্য আনতে জুলাই সনদ বাস্তবায়নের পর এই নির্বাচন দেয়া উচিত ছিল বলে মনে করে বিরোধী দল। প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এদিকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না বলেও জানান চিফ হুইপ। একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজান আক্তার। ফারজানা, ইসি সচিব কি বললেন তার ব্রিফিংয়ে জানাবেন বিস্তারিত। তিশা, আপনি জানেন যে আজ সকাল 11টায় সংসদে যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ, সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ যে সংসদের কর্মকর্তা, তাদের কয়েকজনের সাথে কিন্তু নির্বাচন কমিশন সচিব একটি বৈঠক করে এসেছেন এবং সেই বৈঠকের পর নির্বাচন কমিশনে একটি সভা বসে, অনানুষ্ঠানিক কমিশন সভা, এবং সেই কমিশন সভার পর কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদেরকে ব্রিফ করেছেন। এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদের যেমনটা জানিয়েছেন, আজ আসলে সংসদে এই বিষয়ে বৈঠক হয়েছে যে আসলে ভোটদান প্রক্রিয়া কি হবে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠান চলবে এবং এই সময় 3টি ব্যালট থাকবে, 3টি স্বচ্ছ ব্যালট থাকবে। সেই ব্যালটে যারা এমপি বা ভোটার রয়েছেন তারা তাদের ক্রমিক অনুযায়ী ভোট দিবেন এবং যে ব্যালট পেপার থাকবে সেখানে ক্রমিক নম্বর থাকবে, যারা ভোট দিবেন তাদের নাম থাকবে, স্বাক্ষর একটি স্থান থাকবে বাম পাশে এবং ব্যালটের ডান পাশে যে প্রার্থী যাকে ভোট দেওয়া হচ্ছে তার নাম থাকবে। এরকম কিন্তু জানিয়েছেন ইসি সচিব এবং তিনি যেমনটি জানিয়েছেন যে নির্বাচন কমিশন থেকে মোট 20 জনের একটি টিম থাকবে। সেই টিম আসলে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং ভোট গ্রহণ অনুষ্ঠানটি কিন্তু শুরুর দিকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যাবে বলে জানিয়েছেন ইসি সচিব। এবং এই ভোট গ্রহণ অনুষ্ঠানে আপনি জানেন যে আসলে যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, তিনি আসলে প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং ভোট গ্রহণ অনুষ্ঠান যেহেতু 5টা পর্যন্ত চলবে, এরপর আসলে যেহেতু ভোটার 249 জন, সেক্ষেত্রে কিন্তু ভোট গ্রহণ শেষ হলে কতটি বৈধ এবং কতটি অবৈধ সেই বিষয়টি কিন্তু সেখানে প্রাথমিকভাবে ঘোষণা করা হবে এবং এরপর আসলে নির্বাচন কমিশনে এসে চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ করা হবে, এমনটি কিন্তু বলেছে নির্বাচন কমিশন সচিব। এবং এর আগে আমরা যেমন দেখেছিলাম সরকার দলীয় চিফ হুইপ যেমনটি জানিয়েছিলেন, যেহেতু বিশেষ অধিবেশন ডাকা হবে না, নির্বাচন কমিশন একটি অধিবেশন ডাকবেন এবং সেই অধিবেশন আসলে কখন ডাকা হবে সেই বিষয়ে আজকে কিন্তু নির্বাচন কমিশন একটি গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে এবং 13 তারিখে কিন্তু আসলে এই যে সরকার দল এবং বিরোধী দল যে মনোনয়ন নিয়েছে সেই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 13 তারিখ বিকাল 4টা পর্যন্ত। তিশা।
ফারজান আক্তার, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারজান আক্তার। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফর নিয়ে সন্দেহের কারণ নেই। সকালে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই বিচার কাজ শুরু হবে। শঙ্কা নেই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও। শারমিন নীরার রিপোর্ট। ৫ আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ভারতের হাত ছিল। সেই সাথে তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের অনুমোদন ছিল বলে অভিযোগ করেন ডক্টর জাহেদ। এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত ঘটনা বলে জানান তথ্য উপদেষ্টা। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তার নিরাপত্তার ঝুঁকি নেই, আর শেখ হাসিনা ফিরলেও নিরাপত্তা পাবেন। ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। So don't care উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। জানান, জুলাই জাদুঘরে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য জাদুঘরেও এ ব্যবস্থা করা হবে। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। শারমিন নীরা, ৭১, ঢাকা। দর্শক, অর্থমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এর অনেকটা কারণ হচ্ছে পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়, কাস্টমসের দীর্ঘসূত্রিতার বিষয়টা বারবার উঠে এসেছে। এই জন্য আজকে এমবিআর চেয়ারম্যান সাহেব আসছেন, পোর্টের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করেছি এইটা, এবং কত সময়ের মধ্যে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নিয়েছি। এখানে ওপেন এন্ডেড কিছু নাই, কোনো সিদ্ধান্ত নেওয়া না, সিদ্ধান্ত কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে আগামী দিনে পোর্ট কাস্টমস একসাথে কাজ করতে পারে। ওনাদের একসাথে কাজ করার প্রয়োজনীয়তা অনেকদিন আগে ছিল, এটা আমরা এই প্রথমবারের মতো আমরা একটা জয়েন্ট পোর্ট অ্যান্ড কাস্টম যাতে কাজ করতে পারে, যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, ওনারা একসাথে বসে সমাধান করতে পারবে। এবং এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নিয়েছি, দুই পক্ষ মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো কার্যকর হবে আমি বিশ্বাস করি খুব সহসা, যার ফলে চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি কার্যকর হবে, কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে।
এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যেতে পারে এবং সাথে সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচ কমতে থাকে, এফিসিয়েন্সি বাড়তে থাকবে এবং এর মাধ্যমে আমাদের যে আমরা কর্মসংস্থানের কথা বলছি, এইগুলো যদি উন্নতি হয় কর্মসংস্থানও বাড়তে থাকবে, দেশের অর্থনীতি ভালো হতে থাকবে, মূল্যস্ফীতি কমে আসবে। সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, যেখানে সাপ্লাই চেইন যখন বাধাগ্রস্ত হয়, যখন খরচ বেড়ে যায়, এটা তো আলটিমেটলি দেশের জনগণকে দিতে হয়। পোর্টে খরচ বাড়লে এটা তো জনগণকে দিতে হয়, কাস্টমের কারণে খরচ বাড়লে এটা জনগণকে দিতে হয়। এই খরচগুলো যাতে আগামী দিনে জনগণের উপর না চাপাতে হয়, ব্যবসায়ীদের উপর না চাপাতে হয়, এমনকি আমাদেরকে আজকে এই বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিযোগিতায় টিকতে, কম্পিটিটিভ না হলে পারলে আগামী দিনের বিশ্বে যে কম্পিটিশনের মধ্যে আমরা টিকে থাকতে পারবো না, প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের বিষয়টি। আমরা একসাথে বসে প্রায় অনেকগুলো সমাধান হয়ে গেছে, এগুলো কার্যকর হয়ে যাবে খুব সময়ের মধ্যে এবং পোর্ট কাস্টম মিলে আগামী দিন আমি মনে করি একটি নতুনভাবে একটি নতুন ধারা সৃষ্টি হবে, নতুন ধারা সৃষ্টি হবে, যার মাধ্যমে যে ব্যবসায়ীরা লাভবান হবে, সরকার লাভবান হবে, দেশের জনগণ লাভবান হবে। এবং দর্শক, যেমনটি দেখছিলেন অর্থমন্ত্রী কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। নিশ্চয়ই এর পরবর্তী আপডেট পরবর্তী সংযোগে বিস্তারিত থাকবে। বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান তাদের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে। অ্যামচেমের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দেশের স্বার্থ সুরক্ষিত রেখে কিভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার কাজ করছে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আইনি। তবে তিস্তা প্রকল্পের পরীক্ষা শেষ করতে সময় লাগবে জানিয়ে পানি সম্পদ মন্ত্রী জানান এই বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। একই সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন জানান বিচ্ছিন্নভাবে নয়, সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। এ সময় এসডিজির কাঙ্ক্ষিত অর্জন নিশ্চিতে জনগণকে সচেতন করার উপরও গুরুত্ব দেন তিনি। বিদেশে চিকিৎসা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে সরকার এবং আহত জুলাই যোদ্ধারা। ছোট বড় অপারেশন শেষে মাসের পর মাস থাইল্যান্ডে থাকতে চান না চিকিৎসাধীনরা। তারা বলছেন দেশেই থেরাপি সহ চিকিৎসার ফলো আপের নিশ্চয়তা দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন এ নিয়ে পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকের। ইতিমধ্যে বিদেশে চিকিৎসায় 350 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। সুমন তানবীরের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব, ছবি তুলেছেন সাগর ফরাজি ও মাহফুজুর রহমান। বিদেশে চিকিৎসার জন্য জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের নানা রকম আন্দোলন সংগ্রামের কথা হয়তো মনে আছে অনেকের। জাতীয় অর্থোপেডিক সহ বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ কেউ গেলেই প্রথম দাবি ছিল তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবির মুখে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে 154 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় অন্তর্বর্তী সরকার, যাদের পেছনে এখন পর্যন্ত খরচ 350 কোটি টাকা। এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন 30 জনের ওপরে। অনেক পেশেন্ট হাঁটাচলা করতেছে, সুস্থ সবল মানুষ, ওদেরকে না পাঠায় আমাদের কি জন্য পাঠাচ্ছেন না? চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের বেশ কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথা হয় আমাদের। তারা জানান ছোট বড় অপারেশন শেষে 4 মাসের বেশি সময় ধরে তারা শুধু থেরাপি নিচ্ছেন। আমারে গুলিটা বের করেছে ধরেন 6 মাস হয়েছে, 6 মাসে শুধু থেরাপি নিচ্ছে। সবকিছু আছে বাংলাদেশে, কিন্তু থেরাপি তো দেয় না। গুলি খাওয়ার পরে যে সিনিতে যে মেশিন গুলো দিচ্ছে
ওই মেশিন গুলো তো মনে করেন যে আমাদের এই জায়গার থেকে তো উন্নত মেশিন গুলো সবকিছু। সিআরপিতে আগে যারা গেছিল ফার্স্টে, তারা ওই জায়গা থাইল্যান্ডে আছে, তারা বলে যে এই জায়গাতে সিআরপি থেরাপি ভালো। আমি থাইল্যান্ডে আছি প্রায় 8 মাস। মানে 4 মাস হলো আপনি থেরাপি নিচ্ছেন। বাংলাদেশের সবথেকে সিআরপি হলো মানে বেস্ট। এখানে যতটুকু আছে সিআরপি তো সেম, যেখানে তো প্রায় বহুল খরচ, কিন্তু বাংলাদেশে এতটা খরচ হয় না। কথা বুঝতে পারছেন? আর এ থেরাপির পিছনে এই হাসপাতালটি থেকে শুধু মে মাসেই বিল এসেছে 25 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই বিপ্লবের পর আহত জুলাই যোদ্ধাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির যে থেরাপি যন্ত্রাংশ বিনামূল্যে সরবরাহ করেছিল চীন সরকার, সেগুলো কোথায়? অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশ মেডিকেলকে দেওয়া সেই যন্ত্রাংশগুলো কোন অবস্থায় রয়েছে জানতে এবার আমাদের গন্তব্য বাংলাদেশ মেডিকেলের সুপার স্পেশালাইজড হাসপাতাল। আশ্চর্য, এ তো দেখছি বিরাট কর্মযজ্ঞ। দেশি হাসপাতালের এ এক বিদেশি চেহারা। চারিদিকে সব আধুনিক যন্ত্রাংশ, বিনামূল্যে রোগীদের সেবাও দিচ্ছে কর্তৃপক্ষ। এমন আধুনিক সব ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, এবং এই সর্বাধুনিক যন্ত্রপাতিগুলো জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধাদের অর্থাৎ আহত জুলাই যোদ্ধাদের জন্যই চীন সরকার সহায়তা দিয়েছিলেন। অথচ এখন সেই জুলাই যোদ্ধারাই এই ফিজিওথেরাপি কিংবা তাদের যে চিকিৎসাগুলো তার বেশিরভাগই নিতে হচ্ছে থাইল্যান্ডে। প্রধান ফিজিওথেরাপিস্টও স্বীকার করলেন, আধুনিক এই যন্ত্রাংশগুলো জুলাই যোদ্ধাদের কল্যাণেই পেয়েছে হাসপাতালটি। তাই প্রশ্নটা স্বাভাবিক, তাহলে সেই জুলাই যোদ্ধাদের কেন থেরাপি নিতে হচ্ছে দেশের বাইরে, খরচ যেখানে কোটি কোটি টাকা? জুলাই আহতদের চিকিৎসার সাথে চায়না এইড, আমাদের বন্ধু রাষ্ট্র, তারা অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার চেষ্টায় এই সেন্টারটি স্থাপন হয়েছে। এই সুবিধাটা ওই সময় ছিল না, এটা শুরু হয়েছে তখনই তার আলটিমেটলি বিদেশে যাওয়া শুরু হয়ে গেছে। থেরাপির জগতে বাংলাদেশে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিআরপি হাসপাতাল। তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল, জুলাই যোদ্ধাদের থেরাপির পেছনে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, এর কি কোনো বিকল্প ছিল না? রোবোটিক যে কাজটা করবে ওই কাজটাই এটা এখানে করবে, মডিফাই করে আমরা ট্রিটমেন্ট করি যে ইকুইপমেন্টগুলো আছে। আর যে ইকুইপমেন্টের কথা, লেজার বা আল্ট্রাসাউন্ড, এগুলো আমাদের আছে, টেন্স, ভাইব্রেটর, এগুলি সবই আমাদের কাছে আছে। আর যদি ওয়ার্ল্ড ফিজিওতে র্যাঙ্কিং করেন, আমরা কিন্তু অনেক উপরে। থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা যেসব থেরাপি নিচ্ছেন সেগুলো ঘুরে ঘুরে দেখান এই চিকিৎসক। জানান, থাইল্যান্ডের চেয়ে ফিজিওথেরাপিতে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। থাইল্যান্ড তো ট্রিটমেন্টের মানে ফিজিওথেরাপিতে অনেক পিছনে, আমাদের র্যাঙ্কিংয়ে অনেক পিছনে। আমাদের 400 টাকা 350 টাকা নেই একজন পেশেন্ট একটা সেশনের জন্য। ওদের হলো প্রায় 10,000 15,000 এরকম। আমরা দিয়েছি, আপনি জেনে থাকবেন যে এর আগেও জুলাই যোদ্ধারা আমাদের এখানে সিআরপিতে সেবা নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই অকুপেশনাল থেরাপি সেবাও নিয়েছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে অকুপেশনাল থেরাপি আমাদের ফ্যাসিলিটি সর্বোচ্চটাই আমরা তাদেরকে দিতে সক্ষম। আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেলে তারা যখন চিকিৎসাধীন ছিলেন, তখন তাদের উপস্থিতিতেই হাসপাতালটিতে যুক্ত হয় আধুনিক যন্ত্রাংশগুলো। তবে এখন পর্যন্ত নাকি এই আধুনিক ব্যবস্থার কোনো সেবাই পাননি তারা। এমনকি থাইল্যান্ড থেকে ফেরা রোগীরাও নাকি কোনো সহায়তা পাচ্ছেন না। রোগগুলো ঠিক আছে, এগুলো আপনার সব ইনজুরি হয়ে গেছে, তো থেরাপির মাধ্যমে এগুলো ঠিক হওয়ার চান্স ছিল। আমরা পিজি হসপিটালে গেছিলাম, যাওয়ার পর বলছি যে না, ভর্তি নেয় না, এখন আমাদের জুলাই যোদ্ধাদের ভর্তি নেয় না। কোনো এই হাত দিয়া যা বাম হাত দিয়া যা কোনো একটা কাজ করবো, ওই কাজটাই ওর শেষ, মানে ওর লাইফটা নষ্ট করে হারাইছে। যে মানুষের যেমন ইয়ের লোক যুদ্ধ করে, এরকম আমরা নিজেরা যুদ্ধ করতেছি। এই বিমাতা সুলভ আচরণ কার স্বার্থে? শুধুমাত্র থেরাপির প্রয়োজনে কেন মাসের পর মাস জুলাই যোদ্ধাদের থাইল্যান্ডে ফেলে রাখা হয়? আর কেনই বা ফিরে আসার পর সরকারি হাসপাতালগুলো তাদের সহায়তা করছে না? এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড যদি মনে করে ওইখানে থেরাপি নিতে হবে, নিবে। যদি মেডিকেল বোর্ড মনে করে যে না, এখন তারা বাংলাদেশে এসে থেরাপি নিতে পারে, ফ্যাসিলিটি আছে, তারা বাংলাদেশে চলে আসবে। এই ব্যাপারে আমাদের কোনো সে নাই। আমার তো ওপেন ডোর, আপনি জানেন। অনেকেই হেঁটে চলে আসে, তাদের অবস্থাটা আমাকে দেখায়। আমি কিন্তু তাৎক্ষণিক ওই হসপিটালের ডিজি, ওই হসপিটালের যে প্রধান, তাদেরকে ফোন দিই। এসব অব্যবস্থাপনার দ্রুতই অবসান হবে বলে প্রত্যাশা করছেন জুলাই যোদ্ধারাও। সুমন তানভীর, ৭১, ঢাকা। এসএসসির পরীক্ষায় একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম ইহসানুল হক।
এমপিওর সকল সুবিধা নেওয়ার পরেও পাশের সংখ্যা শূন্য হবে তা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদৌ দিন, ভালোবাসেন, বলুন যে না তোমরা আগামীর পরীক্ষা ভালো করবে। এই পরীক্ষাটি কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনের শেষ অধ্যায়? নিশ্চয়ই না। আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে? হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ব্যবসায়ীদের হাতে তুলে দিতে তড়িঘড়ি শুরু করেছে সরকার। মাত্র 4 দিনে বিপিসির কাছ থেকে নতুন নীতিমালার খসড়া আদায় করে জ্বালানি বিভাগ। বলা হচ্ছে আর্থিক চাপ কমানোর পাশাপাশি অকটেন, ডিজেল, পেট্রোল সহ সব ধরনের জ্বালানির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পথে বড় বিপর্যয় অপেক্ষা করছে জনগণ, এমনকি সরকারের জন্যও। রাষ্ট্রীয় সংস্থাগুলোর অনিয়ম দুর্নীতির দায় থেকে মুক্তির জন্য বেসরকারি খাতে ভর করার চিন্তাকে ব্যর্থতা মনে করছেন তারা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রাষ্ট্রীয় সংস্থা বিপিসির নিয়ন্ত্রণে থাকা একটি জ্বালানি পণ্য। বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ কিংবা শিল্প প্রতিষ্ঠানে যার চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে প্রতি মাসে পণ্যটির দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু বাস্তবতা হলো বরাবরই বাড়তি মূল্য গুনতে হচ্ছে ভোক্তাকে। সরবরাহ ব্যবস্থায় সরকারি বেসরকারি খাতের প্রতিযোগিতা থাকার পরও নিয়ন্ত্রণ হারানোর বড় উদাহরণ এটি। ভয়াবহ এই বাস্তবতা উপেক্ষা করে এবার অকটেন, ডিজেল, পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে তড়িঘড়ি শুরু করেছে বিএনপি সরকার। মাত্র 4 দিনে বিপিসির কাছ থেকে নতুন নীতিমালার খসড়া আদায় করে নেয় জ্বালানি বিভাগ। বলা হচ্ছে আর্থিক চাপ কমানোর পাশাপাশি জ্বালানির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পথে বড় বিপর্যয় অপেক্ষা করছে জনগণ, এমনকি সরকারের জন্যও। চুরি সরকার বন্ধ করতে পারেনি, সরকারের হাতে সার্বভৌম ক্ষমতা, সেখানে সরকার ব্যর্থ হচ্ছে এবং বসুন্ধরা বা এরকম বড় কোম্পানির হাতে ছেড়ে দিয়ে চুরি বন্ধ হবে। এসব জায়গা থেকে সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে। সরকারের ব্যর্থতার পুরস্কার স্বরূপ সরকারকে এই সেক্টরের মালিকানা থেকে সরিয়ে দেওয়া, এটা কখনো যৌক্তিক এবং ন্যায্য হতে পারে না। আসলে এখানে যদি ভুল হয় তার জন্য মূল্য দিতে হবে জনগণকে, মূল্য দিতে হবে সরকারকে, মূল্য দিতে হবে রাষ্ট্রকে। বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে জ্বালানি তেল আমদানি ব্যয় ছাড়িয়ে যায় 49,000 কোটি টাকা। তবে এর 4 ভাগের 1 ভাগই তুলে নেওয়া হয় রাজস্ব আয় হিসেবে, বাকিটা লাভসহ আসে ভোক্তার কাছ থেকে। তবু কৃত্রিমভাবে আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন কৌশলগত এই পণ্যে নগদ লাভ ক্ষতি নয়, বরং বিবেচনায় নিতে হবে দেশ ও মানুষের স্বার্থ। লুণ্ঠন করলেও এই টাকা আমাদের কাছেই থেকে যাচ্ছে, কারণ সরকারের কোষাগারে থাকছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, এটা তো কোনো ব্যক্তির কাছে যাচ্ছে। কিন্তু এই মুনাফা কারী কোম্পানিগুলোকে, তাদের কাজ সরকার আর করবে না। এই মুনাফা তাহলে বসুন্ধরা বা তার মতো এরকম ব্যক্তিখাত কোম্পানিকে দেওয়া হবে। এটা কি মেনে নেওয়া যায়? তারা ক্রুডকে ইম্পোর্ট করতে পারে, তারা রিফাইন করতে পারে, তো তারা স্টোর করতে পারে, কিন্তু আলটিমেট কনজিউমার ইন্ডিভিজুয়াল লেভেলে যে সেলিংটা হচ্ছে, এটা কিন্তু সরকারের অধীনে থাকাটা ভালো, এবং দাম নির্ধারণ করা এটাও সরকারের অধীনে থাকা ভালো। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জ্বালানি তেল বিপণনের পুরো প্রক্রিয়া সরকারি প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার হাতে, যা সরাসরি নিয়ন্ত্রণ করছে সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।